প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি নিয়ে আলোচনা করব। তবে শুরুতে আমি বলি যে এখানে অধ্যায়ের নাম আছে কাজ, ক্ষমতা ও শক্তি, কিন্তু তোমাদের বইয়ে দেখবে আলোচনা স্বার্থে কাজের পরে শক্তির আলোচনা করা হয়েছে। তাই আমি আগে কাজের আলোচনা করব, তারপরে শক্তির আলোচনা করব, তারপরে ক্ষমতার আলোচনা করব। এখন তোমরা মনে রাখবা, কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়টি ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আজকের আমার এই লেকচারটা দেখবে এবং শুনবে, তাহলে আমার মনে হয় তোমরা এই অধ্যায়টা সহজভাবে বুঝতে পারবে। যাই হোক, শুরুতে কাজের কথা আসলেই প্রথমে একটা প্রশ্ন আসে যে কাজ কাকে বলে। সাধারণত কোনো কিছু করাকেই কাজ বলে। যেমন ধরো বই পড়া, ঘুমানো, খাওয়া, রিক্সা চালানো, খেলা করা ইত্যাদি। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কাজের একটা নির্দিষ্ট অর্থ আছে। বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে বস্তুর সরণ ঘটে, তাহলেই পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ বলে বিবেচিত হয়। এখন আমরা কাজের সংজ্ঞা হিসাবে কি বললাম, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের অভিমুখে যদি বস্তুর সরণ ঘটে, তাহলে ওই বল এবং সরণের গুণফলকেই বলা হবে কাজ। এখন যদি কোনো বস্তুর উপর আমরা এফ বল প্রয়োগ করি এবং এফ বল প্রয়োগ করার কারণে যদি ওই বলের অভিমুখে বস্তুর এস সরণ হয়, তাহলে আমরা লিখতে পারি যে কাজ W ইকুয়ালস টু বল গুণ সরণ। অতএব W ইকুয়ালস টু এফ এস। তাহলে আমরা এইখানে দেখলাম যে ধরো এই একটা বস্তু, এই বস্তুর উপরে এফ বল প্রয়োগ করা হয়েছে, আর এফ বল প্রয়োগ করার কারণে বস্তুটি বলের দিকে এস দূরত্ব অতিক্রম করেছে, মানে বস্তুটির সরণ এস হয়েছে। এখন যদি আমি বলি যে এই বস্তুটা বলের অভিমুখে না যেয়ে হয় কিছুটা অ্যাঙ্গেলে সে এই বিন্দুতে এসেছে, সরণ তাহলে এটা হয়েছে, তাহলে কি এখানে কোনো কাজ হয় নাই? হ্যাঁ, এখানে কাজ হয়েছে। কিভাবে কাজ হয়েছে? আমাদের কাজের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা অনুযায়ী সরণটা হতে হবে বলের অভিমুখে, কিন্তু এখানে সরণটা তো ধরো থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে সে এ বিন্দুতে গিয়েছে, তাহলে তো এটা বলের অভিমুখ হয় নাই। তাহলে এখন কি করতে হবে? এ থেকে আমরা একটা লম্ব আঁকবো। এই লম্বটা ধরো বল অভিমুখ এর সাথে বি বিন্দুতে সেট করেছে। তাহলে আমরা এখন বলতে পারবো যে এই যে সরণ, এর উপাংশ হলো, এখানে যদি আমরা ও দিয়ে নাম্বারিং করি, উপাংশ হলো ওবি, এস এর উপাংশ ওবি। তাহলে আমরা এখানে কাজের সংজ্ঞা দিতে পারবো যে কাজ ইকুয়ালস টু বল গুণ বলের অভিমুখে সরণের উপাংশের গুণফল। তাহলে এখানে আমরা এস সরণের উপাংশ পেয়েছি ওবি, তাহলে আমরা লিখতে পারবো কাজ W ইকুয়ালস টু বল গুণ সরণের উপাংশ ওবি। এখন আমাদের এই ওবি এর মান নির্ণয় করতে হবে। আমরা এখানে এ ও বি একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি। সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ, অতিভুজের মানটা আমাদের জানা আছে এস, আর এটা ভূমি। তাহলে আমরা এই থিটা কোণের মান বের করব। তাহলে ভূমির সাথে অতিভুজের কি সম্পর্ক আমরা গণিত বিষয়ের ত্রিকোণমিতিক অধ্যায়ে বুঝিয়েছিলাম, যে ভূমি বাই অতিভুজ ইকুয়ালস টু cos থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারবো ভূমি বাই অতিভুজ ইকুয়ালস টু cos থিটা। আমাদের এখানে OA সমান S, OB বাই S ইকুয়ালস টু cos থিটা। অতএব OB সমান আমরা কি লিখতে পারবো? S cos থিটা। তাহলে OB এর মান আমরা এখানে বসিয়ে দেব, F OB এর মান আছে S cos থিটা। তাহলে আমরা কাজ ইকুয়ালস টু পেলাম F S cos থিটা, বল গুণ বলের অভিমুখে সরণের উপাংশের গুণফল।
এখন দেখো আগে যে সূত্রটা আমরা পেয়েছিলাম, এখানে পেয়েছিলাম যে W = Fs বল গুণ সরণ, এখানে পেলাম W = Fs cos θ। তাহলে সূত্র দুটো কি আলাদা? আসলে আপাত দৃষ্টিতে আলাদা দেখা গেলেও সূত্র দুইটি সেম। আমরা এখানে এইটাই বোঝাতে চেষ্টা করছি। দেখো আমি এখানে এটা বুঝাবো যে W = Fs যখন এখানে আমাদের বলের অভিমুখে গিয়েছিল তখনও কিন্তু একটা কোণ উৎপন্ন করেছিল এবং সেই কোণটার মান ছিল 0 ডিগ্রি। তাহলে যদি আমরা এখানে Fs cos θ লিখি তাহলে কি হবে? ধরো আমি এখানে লিখব W = Fs cos θ, অর্থাৎ Fs cos তখন থিটার মান ছিল 0 ডিগ্রি Fs1 Fs। তাহলে আমরা এইটা সরাসরি W = Fs লিখি। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে W = Fs এবং W = Fs cos θ এর মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। যাই হোক, আমরা কাজের সংজ্ঞা শিখলাম। এখন আমরা দেখব কাজ কি রাশি। আমরা জানি বল ভেক্টর রাশি এবং সরণও ভেক্টর রাশি, কিন্তু কাজ এখানে স্কেলার রাশি। তোমাদের একটা প্রশ্ন মনে আসতেই পারে যে বল এবং সরণ উভয় ভেক্টর রাশি হওয়া সত্ত্বেও কাজ কি করে স্কেলার রাশি হয়? তাহলে দেখো W = Fs, এই Fটা হচ্ছে ভেক্টর এবং Sটা হচ্ছে ভেক্টর। তাহলে এখানে কাজটা হচ্ছে ভেক্টর F ডট S, অর্থাৎ ভেক্টর F এবং ভেক্টর S এর ডট গুণফল। কিন্তু আমরা জানি ডট গুণফলকেই বলা হয় স্কেলার গুণন, ডট গুণফলকেই বলা হয় স্কেলার গুণন। তাহলে যেহেতু ডট গুণফল সেহেতু এটাকে আমরা লিখব Fs cos θ। এই কারণেই বল এবং সরণ উভয়ই ভেক্টর হওয়া সত্ত্বেও কাজ স্কেলার রাশি। এখন আমরা কাজের একক নির্ণয় করব। দেখো কাজ কাজ W = F গুণ S। F হলো বল গুণ S হলো সরণ। এখন বলের একক আমরা জানি নিউটন আর সরণের একক আমরা জানি মিটার। তাহলে হবে নিউটন মিটার = 1 নিউটন মিটার সমান জুল। আমরা এখানে কাজের একক হিসাবে নিউটন মিটারও গ্রহণযোগ্য এবং জুলও গ্রহণযোগ্য, এটা আমাদের বহু নির্বাচনীতে আসতে পারে। আমরা কাজের একক নির্ণয় করলাম। এখন আমরা কাজের মাত্রা নির্ণয় করব। দেখো W মানে কাজের মাত্রা বলের মাত্রা গুণ সরণের মাত্রা। এখন দেখো F বল মানে আমরা কি লিখতে পারি? আগে আমরা বলের মাত্রাটা নির্ণয় করি। বল ভর গুণ ত্বরণ, ভর গুণ ত্বরণ। ভর তো একটা মৌলিক রাশি, বিধায় ভর ভরই থাকবে। ভর ইনটু ত্বরণ হলো দূরত্ব বাই সময় স্কয়ার, দূরত্ব বাই সময় স্কয়ার। তো ভর মাত্রা হলো m, দূরত্বের মাত্রা l আর সময়ের মাত্রা t স্কয়ার। তাই এখানে হলো আমাদের m l t ইনভার্স 2। আর সরণের মাত্রা আমরা কি জানি? সরণের মাত্রা = l। তাহলে এখন যদি বলের মাত্রা এবং সরণের মাত্রা আমরা গুণ করি তাহলে আমাদের কাজের মাত্রা আমরা পেয়ে যাব। তাহলে দেখো আমরা এখন সরণের বলের মাত্রা পেয়েছি m l t ইনভার্স 2 ইনটু l। l এ গুণ করলে আমাদের এখন হবে m l স্কয়ার t ইনভার্স 2। তাহলে আমরা কাজের মাত্রা পেলাম যে m l স্কয়ার t ইনভার্স 2। এখন কাজের মাত্রা পেয়েছি, কাজ কোন রাশি পেয়েছি, কাজের সংজ্ঞা পেয়েছি, আমরা কাজের সংজ্ঞা বুঝতেও পেরেছি এবং দুটো সূত্র পেয়েছি Fs cos θ। এখন দেখো এখানকার প্রসঙ্গত একটা কথা তোমাদের জ্ঞাতার্থে আমি জানাই যে ভেক্টর a গুণন b যদি ক্রস গুণন হয় a গুণন b = a b sin θ হয়।
আর এ ডট যখন হবে তখন হবে এ বি কস থিটা। এই আঙ্গিকে এইটা এসছে এবং সেই কাজ হয়েছে স্কেলার রাশি। এখন কাজ হওয়া আর না হওয়া নিয়ে আমি কথা বলবো। কাজ হওয়া না হওয়া নিয়ে তোমরা দেখো, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। আমি এলো সূর্য, এলো পৃথিবী। এখন কোনো এক মুহূর্তে পৃথিবী যদি আমাদের স্মরণের অভিমুখ স্পর্শক বরাবর হবে, স্মরণের অভিমুখ স্পর্শক বরাবর হবে এবং এই সূর্যটা, সূর্যের যে মহাকর্ষ বলটা এই ব্যাসার্ধ বরাবর আকর্ষণ করবে, তাহলে একটু জিনিস খেয়াল করে দেখো, এখানে একটা কোণের উদ্ভব হয়েছে, এই কোণটাকে থিটা বলা হবে এবং এই থিটার মানটা কত হবে? ব্যাসার্ধ এবং স্পর্শক আমরা জানি একটা আরেকটার উপরে লম্ব, তাহলে এখানে থিটার মান হবে তোমার, এখানে থিটার মান হবে 90 ডিগ্রি। তাহলে এই সূর্যের মহাকর্ষ বলটা কাজ করছে কি করছে না আমরা নির্ণয় করতে পারবো। আমরা জানি কাজ W = Fs cos θ Fs cos থিটার মান 90 ডিগ্রি। এখন cos 90 ডিগ্রির মান আমরা কি জানি? এটাকে আমরা জানি 0, তা = 0। তাহলে দেখা যাচ্ছে যে সূর্যের মহাকর্ষ বল কোনো কাজ করে না, সূর্যের মহাকর্ষ বল কোনো কাজ করে না। এখন আমরা বিশেষ ক্ষেত্রে কিছু কাজের বর্ণনা দিব, যে একাধিক বল দ্বারা কাজ। একাধিক বল দ্বারা কাজ জিনিসটা হলো এই, যে কোনো বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে বস্তুটি সরণ হয়, তাহলে প্রত্যেকটা বল দ্বারা যে কাজ সম্পাদিত হয়েছে প্রত্যেকটা বলের কাজের সমষ্টি হবে মোট কাজের পরিমাণ। নাম্বার 2, বলের দ্বারা কাজ, এটা পজিটিভ কাজ। আরেকটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ, এটাকে নেগেটিভ কাজ। তাহলে কাজ দু প্রকার পেলাম, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ। একটা হতে পারে কার্যহীন বল। এই কার্যহীন বল, অভিকেন্দ্র যে বলটা ওটাকে বলা হয় কার্যহীন বল। এখন আমরা কাজ নিয়ে যে আলোচনা করলাম, আমার মনে হয় তোমাদের বুঝতে কষ্ট হয় নাই। তবে কোন কোন শর্তে কাজ হবে না এটা তোমরা জেনে নিতে পারো। যদি সরণ s = 0 হয় তাহলে কাজ হবে না, আর যদি সরণ লম্ব বরাবর হয় অর্থাৎ থিটা কোণের মান 90 ডিগ্রি হয় সেক্ষেত্রেও কাজ হবে না। এখন আমাদের কাজ সম্বন্ধে যে দুইটি সূত্র আমরা পেয়েছি, সেই সূত্র দুইটি হলো, একটা হলো W = Fs cos θ। এখন এই সূত্র দুটো প্রয়োগ করে একটা অঙ্ক করে দেখি। অঙ্কটি হলো 100 কেজি ভরের এক ব্যক্তি 40 কেজি ভরের একটি বোঝা নিয়ে 5 মিটার দীর্ঘ একটি সিঁড়ি বেয়ে নামলো। যদি সিঁড়িটি দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে এবং অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে থাকে, তবে দুই ক্ষেত্রে কত কাজ করলো নির্ণয় করতে হবে। এখানে ভর m দেওয়া আছে, ব্যক্তির ভর 100 কেজি এবং সে বোঝা নিয়েছে 40 কেজি, তাহলে তার মোট ভর কত হচ্ছে? আমরা এখানে লিখব যে এখানে ভর m = 100 + 40 কেজি = 140 কেজি। ত্বরণ g = অভিকর্ষ ত্বরণ g = আমরা জানি 9.8 মিটার/সেকেন্ড²। আর কি আছে? কোণ θ = 60 ডিগ্রি। 60 ডিগ্রি। দেখো এখানে কোণটা 60 ডিগ্রি, সে নামছে A B C। তাহলে আমরা জানি কাজ W = Fs cos θ। তা লিখব যে আমরা জানি কাজ W =
এফ এস কস থিটা। এফ ইকুয়ালস টু এম জি, যেহেতু এখানে অভিকর্ষ ত্বরণ সেহেতু আমরা জি লিখব, এম জি এস কস থিটা। দূরত্ব এস ইকুয়ালস টু আমাদের অঙ্কে দেওয়া আছে, এস ইকুয়ালস টু দেখো দেওয়া আছে 5 মিটার। এম এর মান 140 ইন্টু জি 9.8 ইন্টু এস 5 ইন্টু cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান আমাদের জানা আছে, cos 60 ডিগ্রির মান হাফ। আমরা এখন মানটা বসিয়ে দিব, ইকুয়ালস টু 140 ইন্টু 9.8 ইন্টু 5 ইন্টু cos 60 মান হলো হাফ, ইকুয়ালস টু এত কাজের একক জুল আমরা লিখে দিব। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আমরা পেয়েছি যে এত জুল কাজ করেছে। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে যাব। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ, অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ। তাহলে আমরা চিত্রের মাধ্যমে কিভাবে প্রকাশ করব? অনুভূমিকের সাথে 60 ডিগ্রি, তার অনুভূমিকের সাথে এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের থিটা। তাহলে থিটা ইকুয়ালস টু আমরা কত পেতে পারি? 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কাজ কি হবে আমাদের? যে W ইকুয়ালস টু এফ এস কস থিটা, এফ ইকুয়ালস টু এম জি এস কস থিটা। cos থিটার মান হলো, থিটার মান হলো 30 ডিগ্রি। এম দেওয়া, এম আছে 140 ইন্টু 9.8 ইন্টু এস 5 ইন্টু cos 30 মান হলো √3/2। এখন আমরা এটা ক্যালকুলেট করলে যেটা পাবো তত জুল কাজ সম্পাদিত হবে দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে আমরা কাজ নিয়ে যে আলোচনা করলাম, আমার ধারণা তোমাদের বুঝতে খুব একটা কষ্ট হবে না। এখন শক্তি নিয়ে আলোচনা করব। শক্তি জিনিসটা কি? আসলে কাজ এবং শক্তি একে অপরের পরিপূরক। কাজ এবং শক্তি একে অপরের পরিপূরক। আমরা বলতে পারি কাজই হলো শক্তির মাপকাঠি। বল যদি W পরিমাণ কাজ করে তাহলে বুঝতে হবে যে ওই বস্তুর ব্যয়িত শক্তি W। যদি বলের পর কাজ বা বল দ্বারা কাজ হয় তাহলে বস্তুর শক্তি বাড়বে, আর যদি বলের বিরুদ্ধে কাজ করা হয় তাহলে ওই বস্তুর শক্তি কমবে। তাহলে আমরা বলতে পারি কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। আমরা বলতে পারি কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। এখন আমরা দেখব যে এই শক্তির একক কি। শক্তির একক এবং কাজের একক একই। শক্তির একক জুল, শক্তির মাত্রা কাজের মাত্রা একই, mL²T−2। এখন শক্তির আলোচনায় আসতে গেলে শক্তির বিভিন্ন রূপ সম্বন্ধে আমাদের জানতে হবে। শক্তির বিভিন্ন রূপ: যান্ত্রিক শক্তি, চুম্বক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, সৌর শক্তি। বিভিন্ন রূপে এ শক্তি বিরাজমান। এখন খেয়াল করো, এর ভিতরে যান্ত্রিক শক্তি একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা থেকে বারবারই পরীক্ষায় প্রশ্ন আসে। এই যান্ত্রিক শক্তি নিয়ে এখন আমি আলোচনা করব। যান্ত্রিক শক্তি আসলে কাকে বলে? কোনো বস্তুর মধ্যে তার পারিপার্শ্বিক অবস্থা বা অবস্থানের সাপেক্ষে অথবা গতির জন্য কাজ করার যে সামর্থ্য থাকে তাকেই বলা হয় যান্ত্রিক শক্তি। আই রিপিট, কোনো বস্তু তার মধ্যে পারস্পরিক অবস্থা বা অবস্থানের সাপেক্ষে অথবা গতির জন্য কাজ করার যে সামর্থ্য থাকে তাকে বলে যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি আবার দুই প্রকার: যান্ত্রিক শক্তি
দুই প্রকার, একটা হচ্ছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, আর একটা হচ্ছে স্থিতিশক্তি বা বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। আমরা লিখতে পারি গতিশক্তি, গতিশক্তি, আর একটা লিখব স্থিতিশক্তি, স্থিতিশক্তি বা বিভব শক্তি, বিভব শক্তি। এই দুটো এসছে যান্ত্রিক শক্তি থেকে, যান্ত্রিক শক্তি। তাহলে আমরা দেখলাম যে যান্ত্রিক শক্তির দুইটা রূপ, একটা গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, আর একটা স্থিতিশক্তি বা বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি। এখন গতিশক্তি নিয়ে আলোচনা করি। গতিশক্তি কাকে বলে? কোনো বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য বা শক্তি অর্জন করে তাকে বলে গতিশক্তি। গতিশক্তি হতে পারে রৈখিক গতিশক্তি, আবর্ত বা ঘূর্ণন গতিশক্তি, এবং এই দুটো মিলিয়ে একটা জটিল শক্তিও হতে পারে। যেমন ধরো কোনো বিনা বাধায় কোনো পতনশীল বস্তুর যে গতিশক্তি তাকে বলা হবে রৈখিক গতিশক্তি, আর ঘুরন্ত কোনো বৈদ্যুতিক ফ্যানের গতিশক্তি হবে আবর্ত বা ঘূর্ণন গতিশক্তি। আর ফুটবল বা বাসের চাকা, এই দুই প্রকারই গতিশক্তি আছে। তাহলে আমরা দেখলাম গতিশক্তির মূলত দুইটা, একটা হচ্ছে রৈখিক গতিশক্তি, একটা হচ্ছে আবর্ত বা ঘূর্ণন গতিশক্তি, আর এই দুটো মিলিয়ে একটা হতে পারে সেটা জটিল গতিশক্তি। এই গতিশক্তির ফর্মুলাটা কি? আমরা লিখতে পারি গতিশক্তি, গতিশক্তি কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ mv স্কয়ার। এখন এই হাফ mv স্কয়ার কিভাবে আসলো সেটা আমাদের দেখতে হবে, যে গতিশক্তি ইকুয়ালস টু হাফ mv স্কয়ার। এই হাফ mv স্কয়ার আমরা এখন প্রমাণ করব। আমরা জানি কাজ w ইকুয়ালস টু বল গুণ সরণ অর্থাৎ Fs। এইটা আমাদের মাথায় থাকবে। আমরা ওখান থেকে কিভাবে হাফ mv স্কয়ারে যেতে পারি সেটা দেখো। F equals to ma equals to Fs, W equals to Fs, F equals to ma s। এটা আমরা এক নম্বর ইকুয়েশন হিসেবে রাখতে পারি। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি? F equals to ma, সেটা আমরা এখানে বসিয়েছি। আবার গতির সমীকরণ থেকে আমরা কি জানি? v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস টুয়াইস as। এখন খেয়াল করো যে যখন আমাদের যাত্রা শুরু করেছিল বস্তুটা, এখান থেকে শেষ বেগ v প্রাপ্ত হলো, এখানে f বল প্রয়োগ করা হয়েছিল, এখানে আদিবেগ u, শেষ বেগ v, আর শুরুতেই আদিবেগ 0 ছিল এবং এখানে সরণ হয়েছিল s। তো যদি u 0 হয়, এখানে আমরা u 0 বসালে আমরা কি পাবো? or v square equals to twice as, or twice as equals to v square, অর্থাৎ as equals to v square by 2। এখন as এর মানটা যদি আমি এক নম্বরের সমীকরণে বসিয়ে দিই তাহলে কি হবে? as এর মানটা এক নম্বর সমীকরণে বসিয়ে দিব। w equals to m, as এর মান হলো v square by 2, v square by 2 equals to half mv square। এই কৃত কাজটাকে বলা হবে কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি E equals to half mv square। আমরা এই সূত্রটা প্রমাণ করতে সক্ষম হলাম। এখন দেখো আমরা আরেকটু দেখব যে কাইনেটিক এনার্জি, এটা তো ধ্রুবক আর বস্তুর ভর ধ্রুবক। আমরা লিখতে পারি কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল v স্কয়ার। তাহলে এখানে দেখা যাচ্ছে গতিশক্তি কার উপর নির্ভর করছে? গতিশক্তি নির্ভর করছে বেগের বর্গের উপর। যদি তুমি বেগ 3 গুণ করো তাহলে গতিশক্তি 3 × 9 গুণ বেড়ে যাবে। যদি তুমি বেগ 6 গুণ করো তাহলে গতিশক্তি 6 × 36 গুণ বেড়ে যাবে। এই গতিশক্তির সাথেও আবার ভরবেগের একটা সম্পর্ক আছে। আমরা সেই সম্পর্কটা এখন দেখব। গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। গতিশক্তি কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ mv স্কয়ার।
এখন আমরা উপরে নিচে মানে লব ও হরকে ডান পক্ষে m দ্বারা গুণ করব। হাফ m v স্কয়ার ইনটু m বাই m ইকুয়ালস টু আমরা লিখব যে 1/2m ইনটু m স্কয়ার v স্কয়ার v স্কয়ার ইকুয়ালস টু হাফ ইনটু হাফ m ইনটু m v হোল স্কয়ার। mটা হলো ভর আর vটা হলো বেগ, তাহলে ভরের সাথে বেগের গুণ হলে তাকে বলা হবে ভর বেগ। তাহলে কোনো ভর বেগকে যদি আমরা p ধরি তাহলে p স্কয়ার বাই 2 p স্কয়ার বাই 2 m। এখন দেখো এখানে এই হাফ এবং m উভয় ধ্রুব, তাহলে আমরা লিখতে পারি E কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল p স্কয়ার, অর্থাৎ কাইনেটিক এনার্জিও ভরবেগের বর্গের উপর নির্ভর করে। তাহলে আমরা গতিশক্তি সম্বন্ধে জানলাম এবং বুঝলাম। স্থিতিশক্তি বা বিভব শক্তি সম্বন্ধে জানবো। স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি কাকে বলে? সংজ্ঞা হলো বস্তু তার অবস্থানের জন্য যে শক্তি অর্জন করে তাকে বলে স্থিতিশক্তি। আর স্থিতিশক্তি হতে হবে ভূমি থেকে উপরের দিকে। কোনো বস্তুকে ভূমি থেকে উপরের দিকে উঠালে ওই বস্তু স্থিতিশক্তি অর্জন করে। এখন অবস্থানের জন্য বলা হয় যে কারণে তুমি যদি 1 মিটার উপরে ওঠাও একরকম শক্তি অর্জন করবে, 2 মিটার উপরে ওঠাও আরেক রকম শক্তি অর্জন করবে, যদি 50 মিটার উপরে ওঠাও আরেক ধরনের শক্তি অর্জন করবে। এই জন্য ওখানে বলা হয়েছে যে বস্তু তার অবস্থানের জন্য যে শক্তি অর্জন করে তাকে বলা হয় বিভব শক্তি। এখন বিভব শক্তি কষ্ট আমরা জানি mgh। বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু mgh। এখানে h দেওয়া হয়েছে কোন কারণে? যেহেতু এটা ভূমি থেকে উপরে এবং সেই জন্য এখানে উচ্চতা হিসাবে h কে দেওয়া হয়েছে। আমরা এখন এই প্রমাণটা কিভাবে করব? প্রমাণটা হলো ওই একই কাজ W = Fs, যে আমরা জানি W = Fs। এখানে W লিখব mg, কারণ এটা হচ্ছে ভূমি থেকে উপরে অভিকর্ষজ ত্বরণ। g এসটাকে দূরত্বটাকে h হিসেবে দেওয়া হবে, তাহলে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি mgh। তাহলে আমাদের এই বিভব শক্তির সূত্রের প্রমাণটা আমরা পেয়ে গেলাম। এখন এই শক্তি কিন্তু আমাদের পৃথিবীতে নতুন করে সৃষ্টিও হয় না এবং ধ্বংসও হয় না, যাকে বলা হয় শক্তির সংরক্ষণশীলতা। দ্যাট মিনস যে শক্তির সৃষ্টিও নাই, শক্তির ধ্বংসও নাই, শুধুমাত্র এক প্রকার শক্তি থেকে অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত হয় এবং মোট শক্তির সমষ্টি ধ্রুব থাকে, মানে একই থাকে। এই হিসাবে তোমাদের সৃজনশীল প্রশ্নে অঙ্ক আসতে পারে বা প্রশ্নে আসতে পারে, এরকম হতে পারে। দেখো, যখন আমরা পোটেনশিয়াল এনার্জি তোমাদের দেখিয়েছিলাম, সেটা বস্তুটা কিন্তু উপরের দিকে উঠবে, ভূমি থেকে উপরের দিকে উঠবে, এটা উচ্চতা h। এখন বলতে পারে, এখানে দিতে পারে, আবার পড়ার মুহূর্তেও দিতে পারে, যে বলতে পারে যে a বিন্দু, b বিন্দু আর c বিন্দু। তোমাকে বলতে পারে যে দেখাও যে a বিন্দু, b বিন্দু এবং c বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতিটি সমর্থন করে। যেভাবেই হোক না কেন অবশ্যই সমর্থন করবে। আর এটাকে আরেকটা নাম দেওয়া যায় শক্তি অবিনশ্বরের সূত্র। শক্তি যে অবিনশ্বর বা তার ব্যাখ্যা এখানে প্রকাশ পায়। এখন দেখো, আমরা ভর এবং শক্তির মধ্যে একটা সম্পর্ক নিয়ে কথা বলবো। ভর এবং শক্তি নিয়ে আইনস্টাইন যে কথা বলেছেন যে E = mc²। E = mc²। খেয়াল করে দেখো যে E = mc²। এখানে আইনস্টাইন যে বলেছেন যে ভরকে যদি শক্তিতে রূপান্তরিত করা যায় তাহলে আমরা বহু গুণ শক্তি পেতে পারি। c হলো আলোর বেগ, এটাকে c হচ্ছে আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা বিশাল একটা ব্যাপার এবং তার হোল স্কয়ার আরো বিশাল একটা ব্যাপার। তাহলে আমরা দেখলাম যে ভরকে যদি আমরা শক্তিতে রূপান্তর করতে পারি তাহলে বহু গুণ শক্তি আমরা পেতে পারি। এই শক্তি কাজে লাগিয়ে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের থেকে বিশাল একটা মেগাওয়াট আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি।
এখন এই শক্তির আলোচনায় আমরা একটা কথা বলি নাই যে শক্তি কিন্তু দুই প্রকারের, একটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি আর একটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি কোনটা? যেটা শেষ হয় না, যেমন ধরুন সৌরশক্তি, পানি শক্তি, বায়ু শক্তি, বায়োম্যাস ইত্যাদি হচ্ছে আমাদের নবায়নযোগ্য শক্তি। কিন্তু অনবায়নযোগ্য শক্তি কোনগুলো? যেগুলো নিঃশেষ হয়ে যাবে, হতে পারে পেট্রোল, কেরোসিন, কয়লা ইত্যাদি। এক সময় এগুলো শেষ হয়ে যেতে পারে, বিজ্ঞানীরা বলেছেন 200 বছর পরে এগুলো নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমাদের চিন্তা ভাবনা করে এই শক্তি খরচ করতে হবে। যা হোক শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের কাজ এবং শক্তি নিয়ে যে আলোচনা করলাম, যদি তোমরা মনোযোগ সহকারে এই জিনিসগুলো এটা দেখে থাকো, তাহলে আমার বিশ্বাস তোমরা উপকৃত হবে। এবং কাজ এবং শক্তির আলোচনা এখানেই শেষ নয়, এর আলোচনা আরও বিশাল আছে। তোমরা যখন উচ্চতর লেখাপড়া শিখবে তখন দেখবে এর বিশাল বিশাল আলোচনা তোমরা দেখছো। আর ওই আলোচনায় আজকের আমার এই আলোচনাটা হয়তো তোমাদের সহায়ক ভূমিকা হিসেবে কাজ করতে পারে। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে আগামী ক্লাসে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।